স্যার। হ্যাঁ বলো। ওই তো আপনার বাড়ির গাড়ি। মানে? যাবো নাকি? হ্যাঁ, ওই করতে গিয়ে আমরা ফ্লাইটটা মিস করি। চলো, সিগন্যালটা গ্রিন হয়ে গেছে। ফার্স্ট টাইম আমি আমার লাইফে এরকম একটা বিজনেস ডিল হ্যান্ডেল করলাম। ভেতরে ভেতরে কি যে একটা এক্সাইটমেন্ট হচ্ছিল না আমার, আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা বাবা ঠিক আছে, তারপর কি হলো সেটা বলবি তো? তারপর আবার কি, মার দিয়া কেল্লা। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছিলাম না, ইনফ্যাক্ট এখনো ভাবতে পারছি না যে আমি একটা বিজনেস ডিল ফাইনাল করলাম। দাদাভাইকে দেখতাম আর ভাবতাম যে ও যে কি করে এসব সিরিয়াস ম্যাটার হ্যান্ডেল করে, আমার দ্বারা তো বাবা এসব হবে না। অথচ দেখো অভ্র, এরকম সুন্দর একটা কাজ করার পর যে আনন্দটা হলো, এর থেকে বড় আর কিছু হয় না না ছোট মা, এটা একদম অন্যরকম ফিলিং। নিজে কোনো কাজ করার আনন্দটা যে কতটা আলাদা। হ্যাঁ, বার খাই একেবারে গাছে তুলে দিন না, যাতে আপনার পেয়ারের ছেলে না থাকলে ওকে দিয়ে সব কাজ করানো যায়। অথচ এই তুমি অফিসে যেতে কি প্রচন্ড ভয় পেতে, আর আজ সাত্তকী নেই বলে তুমি যে ক্লায়েন্ট মিট করলে, কি অসুবিধা হলো তোমার বলো? কিছু নয়। না, যা বলেছেন, তবে তৈরি থাকুন। এরপর সাত্তকী নেই বলে নয়, থাকলেও অভ্রই সব চালাবে। ভয় বলছো কি ছোট মা? আমাকে তো দাদাভাই বলেছিল যে তোকে কিন্তু মিটিং করতে হবে। আমি বললাম আমার দ্বারা এসব হবে না। এমন জোরে বকুনি দিল না। হ্যাঁ, তো দাদাভাই তো জানে তোকে দিয়ে কোনো কাজ করাতে হলে ওই জোরটুকু করতেই হবে। বাবা না দাদা, তা নয়। আসলে সাত্তকী জোর করেছিল ওর বিশ্বাস থেকে। ও জানতো যে অভ্র পারবে। হ্যাঁ, আপনার সাত্তকী তো অন্তর্যামী। সত্যি রে ছোট, আমার ভাবতেও ভালো লাগছে যে অভ্র নিজে এত বড় একটা কাজ সামলাতে পারল। আসলে কি জানিস তো, সাত্তকী ওর ওপর বিশ্বাস করে, ওকে ভরসা করে, ওকে আরো বড় করে দিয়েছে। ভাইটাল ডিলিং ছিল, আমিও অন্য কাজে ব্যস্ত ছিলাম। অভ্র না সামলালে অনেক ক্ষতি হয়ে যেত। তবে সবকিছুই হয়েছে আমাদের সাত্তকীর জন্য। এমন করে বলছে যেন কৃপা করেছে ওনার ছেলে অভ্রকে মিটিং করতে দিয়ে। তাও তো দিত না যদি না মুম্বাই দৌড়াতে হতো। যত ক্রেডিট নেওয়া কথাবার্তা। আপনারা যদি দাদা ভাইয়ের অভ্রর ওপর বিশ্বাসের কথা বলুন না কেন, আমার তো মনে হয় ফুল ক্রেডিট অভ্রর। মানে ও যে বিশ্বাসটা রাখতে পেরেছে। আসল কথা হলো এইটা যে ভরসা করে যদি কাউকে একটু জায়গা বা দায়িত্ব দেওয়া যায়, তাহলে সে সেটা ঠিকঠাকভাবেই পূরণ করতে পারে, তাই না অভ্র? একদম ঠিক বলেছো ঝিলমিল। দাদা ভাইও ঠিক এই কথাটাই বললো। কি বললো জানো? বললো আমি এখন বাইরে যাচ্ছি, অফিসের সব কাজ তুই সামলাবি, কিন্তু আমি ফিরলে তখন আবার রিল্যাক্স করবি, তোর ছুটি। আমি ঠিক এটাই চেয়েছিলাম অভ্র, তোমরা দুই ভাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আসলে আমাদের কাছে তোমরা দুজনেই গর্ব। ছোট মা, এটা খুব ইন্সপায়ারিং জানো। আমার তো মনে হচ্ছে আরো ডজন খানিক মিটিং সেরে ফেলি। আচ্ছা, এই বৌরানী কোথায়? এই মেরেছে, আবার হঠাৎ বৌরানীর খোঁজ করছে কেন? বৌরানীকে নিয়ে ভেতরে যাওয়াটা ঠিক হবে না বোধ হয়। ও যে সাথে আছে সে ব্যাপারে তো রাহুলকে কিছু বলাই হয়নি। যদি কিছু মাইন্ড করে, থাক, দরকার নেই।
আমি তো যাবো আর আসবো। কি হলো অলিভ, চলো। বলছি ভেতরে তো পার্টি হচ্ছে। হ্যাঁ, গান টান কিছু হচ্ছে, কিন্তু অলিভ তোমার বন্ধু টাকা ফেরত দেওয়ার জন্য তোমাকে এরকম একটা জায়গায় ডেকেছে কেন? আসলে এখানে আমারও ইনভিটেশন ছিল, কিন্তু আমি ওকে বলে দিয়েছি আমি জয়েন করতে পারবো না। আমি জাস্ট যাবো আর টাকাটা নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে চলো আমরা টাকাটা ফেরত নিয়ে বেরিয়ে আসবো ওখান থেকে। এই শোনো না বৌরানী, বলছিলাম যে তুমি তো এইসব ব্যাপারগুলোতে ঠিক অভ্যস্ত নও। তুমি বরং এক কাজ করো, তুমি গাড়িতে বসো, আমি জাস্ট যাচ্ছি আর টাকাটা কালেক্ট করে নিয়ে চলে আসছি। গাড়িতে? কত সময় লাগবে তোমার? বেশিক্ষণ না, আমি জাস্ট যাবো আর নিয়ে চলে আসবো। ঠিক আছে, কিন্তু অলিভ তোমার অসুবিধা হবে না তো? না না, এখানে সবাইকেই আমি মোটামুটি চিনি। দেরি করো না কিন্তু অলিভ, কেউ টের পাওয়ার আগে কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে। আমি জানি বৌরানী, তুমি এগুলো রাখো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি বসো। দুর্যোধন দূত পাঠাইল ধর্মস্থানে, সদলয়ে আসিবা মম বিবাহ কারণে। শুনিয়া ধর্মের পুত্র বিস্ময়ন্তর, সহদেব ডাকি জিজ্ঞাসেন। কি জানি কেন মনটা একটু খচখচ করছে। তিস্তাকে এতগুলো কথা না বললেই পারতাম হয়তো। টাকা পয়সা দরকার সংসারে মানছি, কিন্তু বেচারি কনকের এত বড় সর্বনাশ না করলেই হতো। ও বাড়ি থেকে বের করে দেয় যদি ওকে চৌধুরী গিন্নি। আহারে, পুরোহিত মশাই বলেন অন্যের খারাপ করলে নাকি নিজের কখনো ভালো হয় না, ভালো থাকা যায় না। আমার কি আজ তাই হলো? ব্যাপারটা কি? শিখা যেমন আনমনা হয়ে কেন? নিজের মহাভারত শুনতে চাইলো, আবার কি ভাবছে? শিখা, মহাভারত শুনছো না? কি ভাবছো? হ্যাঁ গো, তুমি যখন কনকটাকে এ বাড়িতে এনেছিলে তখন কত বয়স ছিল গো ওর? কনকের কত আর হবে, 7-8 বছর। কেন বলো তো? আর আমার ঝিলমিলের তখন 10 বছর। সেই থেকে আমরা 4 জন একসাথে। কি খুনসুটি করতো বলো তো দুজনে মিলে। আবার দুটিতে দুজনকে ছেড়ে থাকতেও পারতো না। কনক মা আমার চিরকালই একটু শান্ত স্বভাবের ছিল, তাই না? কিন্তু কিন্তু ও কিন্তু দিদিভাই অন্ত প্রাণ ছিল। দিদিভাইকে সাজিয়ে গুছিয়ে ও যে কি আনন্দ পেত কে জানে। এই দিদিভাইয়ের চুল বেঁধে দিচ্ছে, দিদিভাইয়ের স্কুলের জামা কাপড় ইস্ত্রি করে দিচ্ছে। বিকেল 4টে বাজতে না বাজতেই আমাকে পাগল করে দিত মেয়েটা। দিদিভাই কখন ফিরবে করে। কি ব্যাপার শিখা, আজ যে বড় মেয়ে দুটোর ছেলেবেলায় ফিরে যাচ্ছ?
কে জানে গো, কিন্তু ভাবতে বড় ভালো লাগছে জানো। এখন তো মেয়ে দুটা ঘর কন্যা নিয়ে ব্যস্ত, সেই ছেলে মানুষের দিনগুলো কি আর ফিরে আসবে বলো? কত বকাঝকা করেছি, কত অন্যায় করেছি, কিন্তু তবু মেয়েটা সব সময় আমাকেই আঁকড়ে ধরেছে। কনকের প্রতি এত ভালোবাসাও চিরশিখার মনে? কই আগে তো কখনো। কনককে তুমি এত ভালোবাসো, মনটা কেমন করছে বুঝি, তাই না?